0.6 পৌনপুনিককে 0.9 পৌনপুনিক দ্বারা ভাগ করলে নিচের কোনটি সঠিক? অপশন ক 0.6 পৌনপুনিক, 0.9 পৌনপুনিক, 0.23 2 পৌনপুনিক, 3 পৌনপুনিক, ঘ 0.3 পৌনপুনিক। এক্ষেত্রে 0.6 পৌনপুনিক ভাগ 0.9 পৌনপুনিক। 0.9 পৌনপুনিক আসলে কি মিন করে? আমরা জানি যে পৌনপুনিক থাকলে পারে যতগুলো সংখ্যার উপর পৌনপুনিক থাকে ততগুলো 9 হয়। অর্থাৎ 0.9 পৌনপুনিক হচ্ছে 9 ডিভাইডেড বাই 9, দ্যাট ইজ 1। তার মানে হলো 0.6 পৌনপুনিক ভাগ 1, আর কোনো কিছুকে ভাগ করলে সেটা 1 দিয়ে ভাগ করলে সেটাই থাকে। সুতরাং অপশন হচ্ছে আমাদের ক। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আমার মনে হয় 47তম বিসিএস এর ম্যাথ কোশ্চেনের ভিতর সবচেয়ে ইজি এবং কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই পরীক্ষার্থীরা উত্তর দিতে পারছে এটা। এটা হলো 21%। কারণ এর শর্টকাট কম বেশি আমার মনে হয় যারাই পরীক্ষায় অংশগ্রহণ করছে মোর দেন 90% এরা জানে। কারণ হচ্ছে একটা বাহুর শর্টকাট হচ্ছে কি, একটা বাহু 10%, আর একটা বাহু 10%, যেহেতু দুইটা বাহু থাকে, মানে যেহেতু আমার বর্গক্ষেত্র যেটা আমরা আঁকি চারদিকে সমান থাকে, এটাও 10% বাড়ছে, আপনার এটাও 10% বাড়ছে। তাহলে ক্ষেত্রফল কত বাড়ে কি বাড়ছে? প্রথমবার বাড়ছে, আরেকবার বাড়ছে, দুইটাই বাড়ছে। কিন্তু প্লাস কি করতে হয়? যেগুলো বাড়ে তাদের গুণফল নিয়ে 100 দিয়ে ভাগ করতে হয়। এই হলো হচ্ছে আমাদের টোটাল কত পার্সেন্ট বাড়ছে সেই হিসাবটা। তাহলে 20 যোগ 10 10 100, অথবা আমরা এখান থেকে কাটাকাটি করতে পারি। এই শূন্য, দেন এই শূন্য, দেন এই শূন্য, কত হয়? 1। তাহলে একবার আমরা লিখতে পারি 1, তাহলে কত হয়? 21। অর্থাৎ 21% বাড়ছে। এটা আসলে আমাদের আমার মনে হয় ক্যালকুলেশন করে দেখানোর কিছু নাই। যারা কম বেশি অন্তত পক্ষে রেজিস্ট্রেশন করছে তারা এটা আসলে মুখস্থই বলতে গেলে। এটা বহুবার আসছে বিভিন্ন জায়গায়। আচ্ছা, পরবর্তী প্রবলেমটা আমরা দেখি। আমাদের এই প্রবলেমটা হচ্ছে ৳১০০ 10% হারে ৫ বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত সেই হিসাবটা আমাদের করতে হবে। প্রবলেমটা আপাতত দৃষ্টিতে সহজ মনে হলেও এটা কিন্তু অনেক বেশি সময় লাগবে, বিশেষ করে ক্যালকুলেটরের ব্যবহার না করতে দিলে। সুতরাং হাতে করতে গেলে আসলেই সময় লাগবে, এটা টাইম কনজিউমিং। তারপর আমরা চেষ্টা করে দেখি কতটা সম্ভব করা যায়। তো প্রথম কথা হচ্ছে ৳১০০ জন্য আমরা ৫ বছরের সরল মুনাফাটা বের করে নিই। তো সরল মুনাফার ক্ষেত্রে আমাদের আমরা একটু স্পেসটা নিয়ে নিই। যদি দেখি সরল মুনাফা, আমরা একটু সরল মুনাফা যদি বের করতে চাই, সরল মুনাফা, সরল মুনাফা, এটাকে আমরা যদি আই দিয়ে লিখি, আই ইকুয়ালস টু, মনে আছে কিনা সূত্রটা? পি এন আর। কি হচ্ছে আপনার মূলধন, মানে যে টাকা বিনিয়োগ করা আছে, এন হচ্ছে আপনার কত বছরের জন্য, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সুদ, মানে মানে লাভের হার কত সেটা, পি হচ্ছে আমাদের 100, এন হচ্ছে আমাদের 5, আর হচ্ছে কত? 10%। তাহলে 10% মানে 10/100। তাহলে এ 100 ক্যান্সেল হয়ে যায়, টোটাল হচ্ছে আমাদের কি? ৳50 হচ্ছে সরল মুনাফা। আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফা কথা হবে। চক্রবৃদ্ধি মূলের একটা সূত্র আছে, মানে মূল মানে হচ্ছে আপনার সুদ আসল যেটাকে বলা হয়, লাভ আর আসল মিলে যেটা চক্রবৃদ্ধি, মানে সুদ এবং আসল মিলে একটা সূত্র আছে, সেটা হলো আমাদের কি? সেটা হচ্ছে আমাদের আহ চক্রবৃদ্ধি মূলটা হচ্ছে পি, মানে মূলধন 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আগের মতোই পিটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট তথা মূলধন বা যেটা বিনিয়োগ করছি, আর হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট বা লাভের হার বা সুদের হার, এটা হচ্ছে আমাদের কত সময়ের জন্য বিনিয়োগ করা হচ্ছে। এইটা হলো চক্রবৃদ্ধি মূল। আচ্ছা, তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত হবে? তাহলে সুদ আর মূল মিলে হচ্ছে চক্রবৃদ্ধি মূল হয়েছিল। তো সুদটা কত হবে তাহলে? মানে সুদ আসল যেটাকে মতো মতো চিন্তা করে, সুদ আসল থেকে যদি আপনি আসল বাদ দেন তাহলে সুদটা পাবেন। তাহলে চক্রবৃদ্ধি মূল মানে কি? তার ভিতরে আসলও আছে, আবার আপনার সুদও আছে, সব মিলায়। তাহলে আমরা এখান থেকে এই ভিতর থেকে যদি সুদ আসল থেকে কি করি, মূলধনটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু হচ্ছে আমাদের কি পাওয়া যাবে? সুদটা আমরা পেয়ে যাবো। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা করতে থাকবো আর কি। তো আমরা যদি এই ক্যালকুলেশনটা করতে যাই, একটু স্পেস নিয়ে নিই। তো আমরা দেখি আমাদের পি ছিল, প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল ৳100, আর ছিল আমাদের 10%, দ্যাট ইজ 10 ডিভাইডেড বাই 100। এন ছিল আমাদের 5 ইয়ার্স, সুতরাং এখানে আমাদের 5, এ হলো আমাদের ৳100 বিয়োগ। আচ্ছা, আমরা একটু লাইন বাই লাইন একটু হ্যান্ড ক্যালকুলেশন করি। 100, আর এই 10 টার সাথে আমরা যদি এটা কাটতে যাই তাহলে এখানে থাকে 10। তাহলে 1 প্লাস 1/10 টু দি পাওয়ার 5 মাইনাস 100। আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করতে থাকি, ক্যালকুলেশন করলে এটাকে ক্যালকুলেট 10 কে 10 1, তাহলে এটা আসছে আমাদের 10 কে 10 যোগ 11, তাহলে 11/10 টু দি পাওয়ার 5 মাইনাস 100, এটা আমাদের থাকলো। এই ক্যালকুলেশনটা যদি আমরা কন্টিনিউ করি তাহলে কত আসবে দেখেন। আসলে এটা বড় পাওয়া, ক্যালকুলেটর যেহেতু নাই, তাহলে আমাদের কি করতে হবে? কোনো কিছু পাওয়ার 5 মানে কি, সেটা 5 টাইমস 5 বার গুণ করতে হবে। 11/10 গুণ 11/10 গুণ 11/10
গুণ 11/10 গুণ 11/10 মাইনাস 100। এই হলো কিন্তু আমাদের ব্যাপার। তাহলে এখানে কিন্তু এই যে এই শূন্য, এই শূন্য, দেন এই শূন্য, দেন এই শূন্য কাটা যায়, তাই না? তাহলে পরে আমরা কাটলে কি করা যেতে পারে, আমরা কিন্তু ক্যালকুলেশনটা করতে পারি এইভাবে। এখন আমরা কি করা যেতে পারে দেখা যেত, যদি দেখেন 11 11 এই দুইটা যদি 11 গুণ 11 কত হয়, নিচে প্রত্যেকটা কিন্তু এক আছে, তাহলে 11 11 121, 121/1 দরকার নেই আমাদের, এই থাকলো। আমরা কিন্তু এই দুইটা গুণ করে এখানে বসাইলাম। পরের জোড়াকে যদি গুণ করি তাহলে কত আসে দেখেন তো। তাহলে এটা আসে আপনার 11 11 গুণ করে 121, নিচে 10 × 10 100 গুণ, আর এটা কিন্তু আমাদের এখনো বাদ আছে, আমরা ওটা রেখেই দিই। 11/10 মাইনাস 100। ঠিক আছে, তাহলে আমরা যদি আরেকটু পেজ নিয়ে নিই, আসলে ভয় লাগতে পারে যে এত কেন বড় হচ্ছে, কিছু করার নাই। এত বড় প্রবলেম যেহেতু দিছে, হাতে করতে গেলে আসলেই সময় লাগবে। তাহলে আমরা যদি গুণ করি কত আসতে পারে, আমরা একটু ছোট করে নিই। 121 গুণ, তাহলে 100 দিয়ে ভাগ করলে কি হয় আমরা জানি কি, ডান দিক থেকে 2 ঘর দশমিক চলে চলে যায়, তাহলে 121 100 দিয়ে ভাগ করলে আসলে হয় 1.21 গুণ 11 কে 10 দিয়ে ভাগ করলে 1 পয়েন্ট না, 10 একটা শূন্য আছে, তাহলে দশমিক ডান দিক থেকে এক ঘর পরে এক, তাহলে একের পরে 1.1 মাইনাস 100। আমরা যদি এখন এটা গুণটা করি, এই গুণটা যদি আমরা প্রথমে একটু করে নিই, লিখলাম সাইডে করে 1.21 ইন্টু 1.1, গুণ করলে কত 121, দেন হচ্ছে আমাদের আবার 121, তাহলে 1331, দশমিকের পরে কয় ঘর হবে, 2 ঘর, আর এখানে এক ঘর, মোট 3 ঘর। এইটা, এখন এইটাকে আবার, অর্থাৎ এইটাকে, এই জিনিসটাকে আমাদের আবার কি এইটা দিয়েও কিন্তু গুণ করতে হবে। তো গুণ করে দেখি, 121 গুণ করলে কত হয়, 1 দিয়ে গুণ করলে 1331, তারপরে 2 দিয়ে গুণ করলে ডাবল হয়ে যাবে, অর্থাৎ আপনার 2662, আমরা আরেকটা বাদ দিই। তারপর আবার কি আগের মতো একই থাকবে, এদের আবার 1 দিয়ে গুণ করলে 1331, দেখা যাচ্ছে আমরা কোথায় 15, 6 3 9 আর 1 10 শূন্য হাতে এক, 1 আর 1 2, 2 আছে 8 আর 3 11, এক হাতে এক, 1 আর 2 3 3 3 6, 161। আর দশমিক পরে কয় ঘর হবে, 1 2 3, তাহলে 1 2 3, তাহলে এইটা। তাহলে আমরা এইগুলোকে গুণ করে পাচ্ছি 161.051 মাইনাস 100। তাহলে কত পাওয়া যাচ্ছে, 61.051। অথবা আমরা যদি 2 ঘর পর্যন্ত হিসাব করি তাহলে এটা 0.5, হ্যাঁ, 2 ডেসিমাল প্লেস পয়েন্ট কাউন্ট করি। এই হলো আপনার চক্রবৃদ্ধি মুনাফা। এটা হলো কি চক্রবৃদ্ধি মুনাফা বা লাভ। হ্যাঁ, আর আমাদের সরল মুনাফা কত ছিল, আমাদের সরল মুনাফা, আমাদের সরল মুনাফাটা দেখি, আমরা চাইলে উপর থেকে দেখে আসতে পারি। আমাদের ওই উপরে দেখেন কোথায়, এই যে সরল মুনাফা ছিল আমাদের 50 টাকা। হ্যাঁ, এই যে এখানে আছে দেখছেন, সরল মুনাফা আমাদের 50 টাকা ছিল। তাহলে 61 টাকা 5 পয়সা আর 50 টাকার পার্থক্য কত, তাহলে 61.05 বিয়োগ হচ্ছে আপনার 50, 11 টাকা 5 পয়সা। তাহলে এই যে 11 টাকা 5 পয়সা আপনার, এইটা যেটা উত্তর সেটা আছে, আমাদের অপশন হচ্ছে খ। ঠিক আছে, আমাদের অপশনে দেখেন, এই খ তে ছিল 11 টাকা 5 পয়সা, এই যে খ। তাহলে এই খ হচ্ছে সঠিক উত্তর।